বছর ধরে আমার ইতালিয়ান শ্বশুরবাড়ির লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করতো। তারা ভাবতো আমি এতটাই বোকা যে তাদের ভাষা বুঝি না। আর আমি শুধু হাসতাম, খাবার পরিবেশন করতাম আর প্রতিটি অপমান চুপচাপ মনে গেঁথে রাখতাম। কিন্তু যেদিন আমি জানলাম আমি মা হতে চলেছি, সেদিন আমার শাশুড়ি নিচু স্বরে বলেছিল, এবার সম্পত্তিটা নিশ্চিতভাবে আমাদের হাতেই থাকবে। আমি ধীরে ধীরে নিজের পেটের উপর হাত রাখলাম। তারপর নিখুঁত ইতালিয়ান ভাষায় বললাম, থামলেন কেন? বাকিটাও বলুন, আমি সব শুনতে চাই। তারা ভাবতো আমি বোকা, কারণ আমি সবসময় চুপ থাকতাম। 5 বছর ধরে ইতালিতে আমার শ্বশুরবাড়ির মানুষগুলো ডাইনিং টেবিলে বসে আমাকে অপমান করতো। তারা বিশ্বাস করতো বাংলাদেশের মেয়ে মাহি তাদের ভাষার একটা শব্দও বোঝে না। প্রথম ঘটনাটা ঘটেছিল বিয়ের মাত্র 3 মাস পর। সেদিন আমার শাশুড়ি বিলকিস আমার গ্লাসে লাল ওয়াইন ঢেলে ইংরেজিতে মিষ্টি করে বলেছিল, তুমি খুব শুকনো মাহি, আরো খাও। তারপর ইতালিয়ান ভাষায় নিজের মেয়েদের দিকে তাকিয়ে বলেছিলেন, মুখটা অন্তত সুন্দর, কিন্তু আফসোস মাথায় তেমন কিছু নেই। চারপাশে চাপা হাসি ছড়িয়ে পড়েছিল। আমি শুধু মাথা নিচু করে লাসানিয়া টুকরো কাটতে থাকলাম। টেবিলের নিচে মিস্টার ইয়াসিন আমার হাঁটু চেপে ধরেছিল। সেটা ভালোবাসা ছিল না, সেটা ছিল সতর্ক বার্তা। পরে গাড়িতে ফেরার সময় তিনি নিচু স্বরে বলেছিলেন, অতিরিক্ত সংবেদনশীল হইও না। যদিও আমি তখন একটা কথাও বলিনি। আমি চুপ ছিলাম কারণ আমার নানি মারা যাওয়ার আগে আমাকে ইতালিয়ান ভাষা শিখিয়ে দিয়েছিলেন। আমি চুপ ছিলাম কারণ নীরবতা মানুষকে আসল চেহারা দেখায়। আমি চুপ ছিলাম কারণ আমি জানতে চেয়েছিলাম মানুষগুলো আসলে কেমন যখন তারা ভাবে কেউ তাদের বুঝতে পারছে না। আর সেই 5 বছরে আমি সব শিখে গিয়েছিলাম। বিলকিস বেগম আমার উচ্চারণ, পোশাক, পরিবার, এমনকি বাংলাদেশের সাধারণ জীবন নিয়েও ঠাট্টা করতেন।